ওই জায়গাটা কাদামাটি আর জলে ভরা এক ভয়ঙ্কর জায়গা। একটা মানুষকে দেখা যায় নিজের পুরো মাথাটা জলের নিচে ডুবিয়ে সে নিঃশ্বাস আটকে ওখানেই অপেক্ষা করে। সে অপেক্ষা করছিল কখন জলের বাইরের ওই লোকগুলো সেখান থেকে চলে যাবে। আর ঠিক সেই সময় জঙ্গলের ওই জলাশয়ের গভীরে এক বিশাল কুমিরকে দেখা যায়। লোকটা একসময় পথের মধ্যে দেখতে পায় তার এক বন্ধুর কাটা মাথা পড়ে আছে, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ সে জানে এক মুহূর্ত ভুল করা মানেই মৃত্যু নেমে আসবে। এই লোকটা এমন একটা ভয়ঙ্কর জায়গা থেকে এসেছে যেখানে মানুষের মাথা কেটে লাঠির মধ্যে গেঁথে রাখা হয়। দিনের পর দিন রক্ত, কাদা, ভয়ঙ্কর জঙ্গল এবং মৃত্যুর হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে সে। না, এই কাহিনীটা শুধুমাত্র কাল্পনিক কোনো মুভির কাহিনী নয়, সত্যিকারের এরকম ঘটেছিল, যে ঘটনা থেকে এই মুভিটা বানানো হয়েছে। জ্বলন্ত সত্য ঘটনা অবলম্বনে একটা সেরা অ্যাকশন থ্রিলার এএসডি স্টোরি প্রেজেন্টস এমানসিপেশন। মুভি শুরু হয়, দেখানো হয় 18 শতকের আমেরিকা। উত্তর আমেরিকার মানুষেরা চাইছিল দাস প্রথা বন্ধ হয়ে যাক, কিন্তু দক্ষিণ আমেরিকার মানুষেরা চাইছিল দাস প্রথা চলতে থাকুক। দাস প্রথা কাদের বলা হতো? কালো চামড়ার মানুষদের পশু পাখির মতো হাটে বিক্রি করা হতো, তাদেরকে দিয়ে কাজ করানো হতো, যৌন নির্যাতন করা হতো এবং কারণে অকারণে তাদের প্রতি প্রচণ্ড নির্যাতন করা হতো। এই কাহিনী যখন শুরু হয়, সময়টা 1863 সালের 1 জানুয়ারি। আব্রাহাম লিঙ্কন ঘোষণা করে দেন যে এখন থেকে কেউ কারো দাস নয়, প্রতিটা মানুষ স্বাধীন এবং প্রতিটা মানুষ নিজের মতো করে বাঁচবে। দেখা যায় দক্ষিণ আমেরিকার লুইজিয়ানা নামে একটা গ্রাম, পিটার নামে এই কালো চামড়ার মানুষটাকে মাঠে রাত দিন খাটানো হচ্ছে। তার স্ত্রী এবং সন্তান নিয়ে তারা একটা ছোট ঘরে বসবাস করত। চারপাশে সাদা চামড়ার পাহারাদাররা ঘুরে বেড়াচ্ছে, কেউ একটু বিশ্রাম নিয়েছে কি তার পিঠের মধ্যে চাবুক পড়ত। পুরো জায়গাটা ছিল দাসত্বে ভরা। তারা জীবিত তো ছিল, কিন্তু জীবনে স্বাধীনতা ছিল কই। একদিন পিটার নিজের পরিবারের সঙ্গে বসে প্রার্থনা করছিল, ঠিক তখন হঠাৎ একদল সাদা চামড়ার মানুষ বন্দুক নিয়ে তার বাড়িতে ঢুকে পড়ে। তারা পিটারকে মারধর করে টেনে হিচড়ে একটা গাড়িতে তুলে নেয়। পিটারের স্ত্রী এবং বাচ্চারা অসহায়ভাবে কাঁদতে থাকে। বাচ্চারা বাবার কাছে ছুটে আসতে চাইলে সেই লোকগুলো তাদেরকে টেনে সরিয়ে দেয়। গাড়িতে বসে পিটার চোখের জল সামলে শুধুমাত্র একটা কথাই বলে, ভয় পেও না তোমরা, আমি একদিন তোমাদের কাছে ঠিক ফিরে আসব। এরপর গাড়িতে পিটার এবং আরও কয়েকজন দাসদের নিয়ে কিলটন শহরে সেনা ঘাঁটিতে কাজ করতে নিয়ে যাওয়া হয়। জায়গাটা প্রচণ্ড ভয়ানক, শরীর শিউরে ওঠার মতো, কারণ চারপাশে অনেকগুলো লাঠির মাথায় কাটা দাসদের মাথা গেঁথে রাখা ছিল। কিছু দাসকে আবার গাছের ডালে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। সেখানে পৌঁছানোর পর পিটার এবং অন্যান্য দাসদেরকে চেন দিয়ে বেঁধে একটা খাঁচার মধ্যে রাখা হয় এবং জোর করে ট্রেন লাইনের কাজ করতে বাধ্য করা হয়। তারা রোদ জলে অমানুষিকভাবে খেটে যাচ্ছিল, কিন্তু তাদেরকে না ঠিকমতো খাবার দেওয়া হতো, না পোশাক। এবং এই নরক থেকে কেউ পালানোর চেষ্টা করলে তার পেছনে হিংস্র কুকুর ছেড়ে দেওয়া হতো। কারোর বা শরীরে আগুনে পোড়ার দাগ দিয়ে চিহ্নিত করে দেওয়া হতো যে এই মানুষটা পালানোর চেষ্টা করেছিল। অমানুষিকভাবে কাজ করতে করতে কেউ যদি ক্লান্ত হয়ে কাজ থামিয়ে দিত, তাকে তখনই গুলি করে মেরে ফেলা হতো। এমনই নরক ছিল এই জায়গা। তারা আশা হারিয়ে ফেলেছিল। প্রতিদিন মনে হতো মুক্তির কোনো রাস্তা নেই। তারা এই জঘন্য জায়গায় আসার পর এখান থেকে পালানোর বা এখান থেকে বের হওয়ার সমস্ত আশা হারিয়ে ফেলেছিল। পিটার একদিন বাকি দাসদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, ওপরবেলাতে বিশ্বাস রাখো, করো, মুক্তি একদিন নিশ্চয়ই আসবে। একদিন কিছু সাদা চামড়া সৈন্যরা কথাবার্তা বলছিল যে আব্রাহাম লিঙ্কন নাকি সব দাসদের স্বাধীনতা দিয়েছে এবং এই কারণে সব দাসরা ব্যাটন রক নামে একটা জায়গাতে পালিয়ে যাচ্ছে। কথাটা পিটারের কানে যায়। তখনকার মতো সে কাউকে কিছু বলে না। পিটারও অনেক সাহসী ছিল। পরের দিন ওই সেনাঘাটির এক অফিসার খাঁচার সামনে এসে পিটারের দিকে তাকিয়ে কেমন সুরে বলে, আমার দিকে তাকা, আমি তোর ঈশ্বর আর তুই আমার কুকুর। এই কথাটা পিটারের বুকে প্রচণ্ডভাবে লাগে। পিটার এটা শুনে প্রতিবাদ করে এবং এর শাস্তি হিসাবে ফাজিল পিটারকে একটা বাঁধা হিংস্র কুকুরের সামনে বেঁধে রাখে। কুকুরটা ভয়ানকভাবে গর্জন করতে থাকে। ঠিক পরের দিন পিটার ভেবে নেয় এখনই কিছু একটা করা দরকার। সে খাবার সময় আব্রাহাম লিঙ্কনের ঘোষণাটা আরও কয়েকজন দাসদেরকে শোনায়। সে বলে, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাটন রক নামের জায়গাটাতে পালাতে হবে, কারণ সেখানে আব্রাহাম লিঙ্কনের সৈন্যরা আছে, তারা আমাদেরকে বাঁচতে সাহায্য করবে। কিন্তু সেখানে যেতে হলে আমাদের কিন্তু অনেকগুলো বাধা আছে। 1, এই নরক থেকে পালানো। 2, বিশাল বড় একটা জায়গা আছে যেখানে কাদা এবং জলাভূমি দিয়ে ভর্তি। সেখান থেকে যদি বেঁচে ফিরতে পারি তবেই আমরা পৌঁছতে পারবো সেই জায়গায়। কিছুক্ষণ পর দেখা যায় একটা দাস কাজ করতে করতে হঠাৎ মাটিতে পড়ে মারা যায়। পাশের পাহারাদারটা বলে, পিটার,
যাও এটাকে মাটির গর্তে ফেলে দিয়ে আসো। আসলে যখনই কোনো দাস মারা যেত কাজ করতে গিয়ে তাদেরকে ওই গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো। পিটার সেই মৃতদেহটাকে মাটিতে কবর দিতে শুরু করে এবং লক্ষ্য করে একজন পাহারাদার তাকেও গুলি করতে নিজের বন্দুক বের করছে। পিটার নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের কোদাল দিয়ে পাহারাদারদের উপর আক্রমণ করে এবং একজনের হাত কেটে দেয়। আশেপাশে বাকি সৈন্যদের সঙ্গেও লড়াই করতে শুরু করে দেয় পিটার। এই সুযোগে বাকি দাসরা ছড়িয়ে ছিটিয়ে পালাতে শুরু করে। ফেজেল একে একে যতজনকে সম্ভব গুলি করে ওখানেই মেরে দেয়, কিন্তু পিটার কোনোভাবে ওই জায়গা ছেড়ে দৌড়ে গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে এবং আরও 3 জন দাস তাকে অনুসরণ করে। অন্যদিকে ফাজিল তার 2 জন সঙ্গীকে নিয়ে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ে, কারণ তার এখান থেকে আজ অবধি কোনো দাস পালাতে পারেনি। ওই পিটার এবং বাকি 3 জনের জন্য খোঁজ শুরু হয়। ফাজিলকে দেখা যায় সে নিজের হিংস্র শিকারী কুকুরগুলোকে পিটারের পেছনে ছেড়ে দেয়, যাতে কুকুরগুলো তাকে খুঁজে বের করতে পারে। পিটার এবং আরও 3 জন আরও ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। নিজেদের প্রাণ বাঁচাতে তারা দৌড়তে থাকে এবং মাঝখানে একটা পুকুর পার করতে গিয়ে সবাই জলে নেমে পড়ে। ওদের মধ্যে একজন জলে নামার আগে কুমির দেখে ভয় পেয়ে যায় এবং দুর্ভাগ্যবশত হিংস্র কুকুরগুলো এসে সোজা তার ওপর আক্রমণ করে। ফাজিল সেখানে এসে তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বল পিটার কোন দিকে পালাচ্ছে? সে ঠিকমতো জবাব দিতে পারে না। ফাজিল লেগে যায় এবং পেছন থেকেই গুলি করে হত্যা করে তাকে। তখনই দেখা যায় পুকুরের কুমিরগুলো ছুটে এসে তারা খাবার পেয়েছে। সে নির্দোষ মানুষটার মৃতদেহ তারা খেয়ে ফেলে। অন্যদিকে পিটারের কাছে কিন্তু বেশি সময় ছিল না। তারা দেখে যে 3 জন একসাথে পালাতে থাকলে তারা মারা যাবে। এই কারণে 3 জনেই জঙ্গলের অন্যান্য দিশায় পালাতে শুরু করে, এক একজন এক এক দিশায়। তাদের লক্ষ্য ছিল যেভাবেই হোক আব্রাহাম লিঙ্কনের সৈন্যদেরকে খোঁজা, কারণ একমাত্র আব্রাহাম লিঙ্কনের সৈন্যরাই তাদেরকে সাহায্য করতে পারবে, প্রাণ বাঁচাতে পারবে। পিটার জঙ্গলের মধ্য দিয়ে একটা জলাভূমির মাঝে দৌড়তে দৌড়তে এক সাদা চামড়ার মানুষের বাড়ির কাছে এসে পৌঁছায়। দুর্ভাগ্যবশত সেই বাড়ির একটা ছোট মেয়ে তাকে দেখে ফেলে এবং চিৎকার করে ওঠে, রানার 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 বলে, অর্থাৎ কেউ পালাচ্ছে। এটা শুনে ফাজিল বুঝে যায় যে পিটার কোন দিকে গেছে। এদিকে পিটারের পা খুব বাজেভাবে কেটে গেছিল। সে সেখানে কোনো একটা ভাবে কাপড় বেঁধে সামনের পুকুরের জলের মধ্যে গিয়ে জলের মধ্যে ডুব দিয়ে লুকিয়ে পড়ে। শিকারী কুকুরগুলো ঠিক সেই সময় পুকুরের সামনে খোঁজাখুঁজি করছে, কিন্তু ফাজিল দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। সেই পুকুরের মধ্যে কুমির ঘুরে বেড়াচ্ছে। সে নিশ্চিতভাবে ধরে নেয় যে পিটার এখানে নেই, থাকলেও এতক্ষণে কুমিরের পেটে চলে গেছে। সব সৈন্যরা যখন অন্যদিকে খুঁজতে চলে যায় তখন দেখা যায় পিটার সাহস করে বেরিয়ে আসতে চায়, কিন্তু তার আগেই একটা কুমির তার পা ধরে ফেলে। পিটার জলের মধ্যে ডুবে ধারালো অস্ত্র দিয়ে কুমিরকে মারতে থাকে যতক্ষণ পর্যন্ত নিজের প্রাণ বাঁচাতে না পারে। একসময় পুকুর থেকে বেরিয়ে দূরে পালিয়ে যায়। এরপর সে একটা গাছের ডালের সাহায্যে নিজের আহত জায়গাগুলো কাঠির সাহায্যে আঘাত করে ঠিক করার চেষ্টা করে। হিংস্র কুকুরগুলো পিটারের রক্তের গন্ধ শুকতে শুকতে আবার সেই পুকুরে ফিরে আসে, যেখানে ওই কুমিরটা মৃত পড়েছিল যাকে পিটার মেরেছিল। ফাজিল এসব দেখে বুঝে যায় যে নিশ্চয়ই এখানে পিটার লুকিয়েছিল, নয়তো কুমিরটাকে ওইভাবে কে মারবে। এবং তার সঙ্গীরা অবাক হয়ে যায়। তারা ভাবতেও পারে না যে একটা কালো চামড়ার দাস তার এত বুদ্ধি আর এত শক্তি থাকতে পারে যে জলের মধ্যে এতক্ষণ ডুবেছিল সে, এবং একটা কুমিরকে মেরে সেখান থেকে পালিয়েও গেছে। পরের দিন পিটার খুব ভালো করে বুঝতে পারছিল যে ওই হিংস্র কুকুরগুলো খুব ভালোভাবেই ট্রেনিং প্রাপ্ত, সুতরাং পিটারের গায়ের গন্ধ বা রক্তের গন্ধে পিটারকে তারা খুঁজে বের করবে। এবং এই জন্য পিটার বুদ্ধি লাগিয়ে নিজের গায়ে কাদা মেখে নেয়, যাতে কুকুরেরা তার গায়ের গন্ধ না পায়। পিটার জঙ্গলের মাঝে চলতে চলতে গাছের ওপরে একটা কুটির দেখতে পায়। সেখানে একটু মন ভরে জল খায় এবং এরপর একটা চাকু আগুনের উপরে গরম করে সোজা নিজের ক্ষত জায়গায় লাগিয়ে দেয়, যাতে সেই ক্ষত জায়গাটা থেকে শরীরের অন্যান্য জায়গায় জীবাণু না ছড়িয়ে পড়ে, নয়তো তার শরীরের অঙ্গ পচে যেতে পারে। সে সময় নষ্ট না করে একটা গাছের ওপরে চাপে এবং ওখানে একটা মৌচাক দেখতে পেয়ে সেই মৌচাক থেকে আঘাতে লাগানোর জন্য অল্প কিছু মধু জোগাড় করে। ফাজিল কোথাও তাকে খুঁজে পায় না। কুকুরের মতো খুঁজতে থাকে সে। তার কুকুরগুলো দেখতে পায় দূরে কোথাও একটা ধোঁয়া দেখা যাচ্ছে, ঘেউ ঘেউ করতে শুরু করে। ফাজিল ছুটে সেই কুটিরে যায়, কিন্তু ততক্ষণে পিটার সেখান থেকে গায়েব। পিটার একটা নৌকা নিয়ে অন্য পারে পালিয়ে গেছে। ফাজিল নিজের হিংস্র কুকুরদের সাহায্যে তাকে ধরার চেষ্টা করে। সেই জঙ্গলের মাঝে পিটারের সঙ্গে এক দাসের দেখা হয়, যে পিটারকে দেখে ভয় পেয়ে যায়, কারণ দূর থেকে হিংস্র কুকুরের আওয়াজও আসছিল। দাসটা এসব দেখে ভয় পেয়ে যায় এবং বলে, তুমি ফাজিলকে এখানে নিয়ে এসেছো তাই না? পিটার তাকে শান্ত করে বলে, তুমি ভুল ভাবছ, আমি নিজেও পালাতে চাইছি এবং এই জন্যই আমি আমার শরীরে কাদা লাগিয়ে নিয়েছি, যাতে কুকুরেরা আমাকে খুঁজে না পায়। এবং পিটারকে দেখা যায় সে সেই দাসটাকেও বলে যে তোমার শরীরেও কাদা লাগিয়ে নাও,
যাতে কুকুরেরা তোমার গন্ধ না পায়। কিন্তু লোকটা পিটারের কথা শোনে না এবং গাছের ওপর উঠে লুকিয়ে পড়ে। তখনই ফাজিলের সঙ্গে সেই কুকুর গাছের নিচে ঘেউ ঘেউ করতে শুরু করে। দুর্ভাগ্যবশত ফাজিল এবং তার সঙ্গীরা ওই লোকটাকে দেখে ফেলে, তাকে নিচে নামতে বলে। লোকটা বলে, কিন্তু আমি তো স্বাধীন, আব্রাহাম লিঙ্কন ঘোষণা করে দিয়েছে এখন থেকে কেউ কারো কৃতদাস নয়। আমি তোমাদের কথা শুনবো না, তোমাদের কথা শুনতে বাধ্যও নই আমি। ফাজিল প্রচণ্ড রেগে যায় এবং লোকটাকে গাছের মধ্যে গুলি করে মেরে ফেলে এবং তারপর তাকে নির্মমভাবে চাকু দিয়ে তার গলাটা শরীর থেকে আলাদা করে দেয়। সে এক ভয়ানক দৃশ্য। পিটার কিছুটা দূরেই গাছের আড়াল থেকে অসহায় হয়ে সবকিছু দেখছিল, কিছু করার তো ছিল না। ফাজিল চলে যাওয়ার পর পিটার বেরিয়ে আসে এবং নিজের সঙ্গীর এই অবস্থা দেখে প্রচণ্ড কাঁদতে থাকে। পিটারের পক্ষে একা কোনোভাবেই সম্ভব ছিল না নিজেকে বাঁচানো। অন্যদিকে পিটারের স্ত্রীকে ডেকে বলা হয়, এক জায়গায় কিছু দাসের দরকার, তুমি যদি মানা করো তাহলে তোমার মেয়েকে সঙ্গে নিয়ে যাব। এবার বলো, তুমি কি আমাদের সাথে যাবে? এই কথা শুনে পিটারের স্ত্রী খুব চিন্তায় পড়ে যায়, কিন্তু সে নিজের মেয়ের কথা ভেবে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কারণ সে ভালো করেই বুঝতে পারছিল তার মেয়েকে যদি ওরা তুলে নিয়ে যায়, এই মেয়েটার সঙ্গে তারা ধর্ষণ করবে, প্রতিদিন যৌন অত্যাচার করবে। তাই সে নিজেই যাওয়ার জন্য রাজি হয়। পরের দিন পিটারের স্ত্রী নিজের মেয়েকে তুলোর কারখানায় নিয়ে যায় এবং বলে, একদম ভয় পেও না, তুমি তুলোর যন্ত্রটা চালাও। পিটারের স্ত্রীকে দেখা যায় হঠাৎ করে জ্বলন্ত যন্ত্রের মধ্যে নিজের একটা পুরো হাত ঢুকিয়ে দেয় এবং বিরাট কষ্টে চিৎকার করতে থাকে। সে আসলে চায়নি নিজের মেয়েকে ছেড়ে অন্য কোনো জায়গায় কাজ করতে যাওয়ার, তাই সে ইচ্ছে করেই নিজের শরীরে এমন ভয়ানকভাবে আঘাত করে যাতে তার শরীর এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে তাকে যাতে আর অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া না হয়, কারণ সে আর কাজ করার মতো অবস্থায় ছিল না। রাত হয়ে যায়। পিটার দেখে অনেকগুলো ঘোড়া দৌড়ে পালাচ্ছে এবং দূরে ভয়ঙ্করভাবে আগুন লেগে গেছে। পিটার গিয়ে দেখে সেই সাদা চামড়ার লোকেদের বাড়িতে আগুনটা লেগেছে, যেখানে ওই বাচ্চা মেয়েটা পিটারকে দেখে রানার রানার বলে চিৎকার করেছিল। আশেপাশে সবাই মারা গেছে। পিটার বাড়িতে ঢুকে পড়ে এবং টেবিলে থাকা খাবারগুলো নিজেই খেতে শুরু করে। একটা মানুষ কতটা মানসিকভাবে নিজের জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছে যে একটা বাড়িতে আগুন লেগেছে, কিছু মৃতদেহ পড়ে আছে, সেখানে সেই মানুষটা খাবার খেতে শুরু করেছে। হঠাৎ সে দেখে সেখানে একটা কালো চামড়ার বাচ্চা মেয়ে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। হয়তো সেই বাড়ির চাকর ছিল। পিটার তাকে বাড়ির বাইরে এনে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ পেছন থেকে ফাজিলের এক সাথী তাকে ধরে ফেলে এবং ঠান্ডা গলায় বলে, ওটাকে ছেড়ে দাও, ওটা এমনি মারা গেছে। বাচ্চা মেয়েটা পিটারকে শুধু একটা যিশুর ক্রস দিয়ে সেখানেই মারা যায়। পিটার খুবই কষ্ট পায়, কিন্তু সে প্রচণ্ড রেগে যায় এবং সেই ক্রসটা দিয়েই ফাজিলের ওই লোকটার ওপরে হামলা করে এবং তার থেকে বন্দুক নিয়ে আরেকটা সঙ্গীকেও মেরে ফেলে। এরপর পিটার তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে পালিয়ে যায় এবং ফাজিলের কুকুরগুলোকে গুলি করে মেরে দেয়। সে দৌড়তে দৌড়তে পরের দিন সকালবেলায় একটা নদীর পাড়ে এসে পৌঁছায়, যেখানে অনেকগুলো মৃতদেহ পড়েছিল। দূরে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল। পিটার বুঝে যায় এই গুলির আওয়াজ আব্রাহাম লিঙ্কনের সেনাবাহিনীর থেকেই আসছে। এতদিন ধরে এত কষ্ট করে জঙ্গল, কাদা, জল, জলাভূমি পার করে শেষ পর্যন্ত পিটার স্বাধীনতার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত ফাজিল ঘোড়ায় করে ছুটে আসে এবং পিটারকে ধরে ফেলে। তার মাথায় বন্দুক ধরে বলে, এক কাজ কর, আমার কাছে প্রাণের ভিক্ষা কর, কারণ আমিই তো তোর ঈশ্বর, ভুলে গেলি সবকিছু। পিটার তার কথার কোনো উত্তর দেয় না এবং ফাজিল গুলি মারার আগেই উল্টো তাকেই কেউ যেন পেছন থেকে গুলি মেরে দেয়। ফাজিল সোজা পিটারের কোলে পড়ে যায় আর পিটার তখন তার দিকে তাকিয়ে বলে, না, তুই আমার ঈশ্বর না। এবার প্রশ্ন হলো, ফাজিলকে কে মারল? ফাজিলকে আব্রাহাম লিঙ্কনের কিছু কালো সৈন্য এসে গুলি করে মেরেছিল। তারা এসে পিটারকে বাঁচায় এবং সেনা শিবিরে নিয়ে যায়, চিকিৎসা করে কিছুটা সুস্থ করে। আশেপাশে এরকম অনেক কালো চামড়ার দাস ছিল যারা অনেক দিন ধরে কিছু খায়নি, শুধু সারা দিন রাত সাদা চামড়া মানুষদের জন্য খেটেছে। তাদের এতটাই কষ্ট যে তারা মানুষ হয়েও মানুষের মতো জীবনযাপন করছিল না। পিটার সুস্থ হওয়ার পর তাকে এক সাদা চামড়ার অফিসারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে সব দাসরা নিজেদের নাম, বয়স এবং কার অধীনে কাজ করতো তারা সেগুলো জানাচ্ছিল। পিটার এটা দেখে বিরক্ত হয়। সে বলে, আমরা কি এখনো স্বাধীন নই? আমি নিজের পরিবারের কাছে যেতে চাই, কেন আমাকে এখানে আটকে রাখা হয়েছে? অফিসার বলে, যুদ্ধ এখনো শেষ হয়নি, তুমি ইউনিয়নের সেনাবাহিনীতে যোগ দাও এবং নিজের স্বাধীনতার জন্য যুদ্ধ করো। পিটার না চাইতেও মেনে যায় এবং তারপর তাকে আরও দুজন সাদা চামড়ার ব্যক্তি তার ছবি তুলতে নিয়ে যায় এবং বলে, আমরা তোমাদের ছবি তুলে পুরো দুনিয়াকে দেখাতে চাই যে তোমাদের উপর কতটা অত্যাচার হয়েছে। পিটার জামা খুলে পেছন ঘুরে বসে। পিঠের ভয়ঙ্কর অবস্থা দেখে সবার গা শিউরে ওঠে, কারণ তার পিঠ জুড়ে ছিল শুধুই চাবুকের দাগ। বছরের পর বছর ধরে তাকে শুধু চাবুক সহ্য করতে হয়েছে। পরের দিন পিটার যুদ্ধে যোগ দেয়
এবং সবাই যখন যুদ্ধক্ষেত্রে এগোয় তখন শত্রুপক্ষ তাদের ওপর বোমা ফেলতে শুরু করে। কেউ হার মানে না, সবাই সাহস করে লড়াই করতে শুরু করে। একের পর এক মানুষ গুলি খেয়ে মারা যাচ্ছিল। হঠাৎ পিটারের সামনে একটা বোমা পড়ে। পিটার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখে রক্তে ভরা জলের ওপর সে শুয়ে আছে, আর তার পাশে একটা সৈন্য ব্যথায় প্রচণ্ড কাঁদছে। পিটার কোনোভাবে তার কাছে যায় এবং দেখে সেই সৈন্যটাও মারা গেছে। পিটার প্রচণ্ড রেগে যায় এবং সে চিৎকার করে সবার সাথে জোট বেঁধে সোজা শত্রু দলের ওপরে হামলা করে। তাদের নিজেদের দলের অনেকে মারা যায়, কিন্তু তারা সাহস করে শত্রু দলকে মেরে হারিয়ে দেয় এবং এই যুদ্ধটা তারা শেষ পর্যন্ত জিতে যায়। এরপর তারা একসাথে নিজেদের গ্রামে ফিরে আসে এবং সব সাদা চামড়ার অত্যাচারীরা যারা এতদিন পর্যন্ত কালো চামড়া মানুষদেরকে অত্যাচার করছিল তাদেরকে মেরে ফেলে। পুরো গ্রাম জানতে পারে যে তারা এবার স্বাধীনতা পেয়ে গেছে। সবাই খুশিতে মেতে ওঠে, নিজেদের পরিবারের সঙ্গে দেখা করে। পিটার নিজের স্ত্রী এবং সন্তানদের দেখতে পেয়ে ছুটে যায় তাদের কাছে। হয়তো এটাই তাদের প্রথম সুখের হাসি। তারা এই স্বাধীনতা পেয়েছিল শুধুমাত্র নিজেদের আত্মবিশ্বাস এবং নিজেদের একজোট হওয়ার কারণে। তাহলে ছিনিয়ে নাও, কারণ স্বাধীনতা তোমার অধিকার। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডির ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া আছে, চলে এসো, গল্প হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।